কল্পনা করুন তো, আপনি আপনার ঘরে শুয়ে আছেন, গভীর ঘুমে আচ্ছন্ন, ঘরের লাইট বন্ধ। হঠাৎ মনে হলো ঘরের ভেতর কোথাও যেন একটা খসখস শব্দ হচ্ছে, আর সেই অনুভূতিতে আপনার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরের ভেতর দেখলেন একেবারে অন্ধকার, মানুষের মতো কোনো এক অবয়ব আপনার মুখের খুব কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং আপনাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ভাবুন তো, তখন আপনার কি অবস্থা হবে? প্রাণ যেন বেরিয়ে যাবে, তাই না? এমনই কিছু ঘটনা মানুষের সঙ্গে ঘটে। চলুন এবার ঘটনা থেকে যাই। আমার নাম ওমর, আমার বয়স 30 বছর। যে ঘটনাটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা আজ থেকে প্রায় 4 বছর আগের। তখন আমি ইসলামাবাদে একটি পিৎজা ডেলিভারি কোম্পানিতে কাজ করতাম। ব্র্যান্ডের নাম দুঃখিত, আমি বলতে পারছি না। আমি বেশিরভাগ সময় রাতের শিফট করতাম, কারণ এতে একটু অতিরিক্ত টাকা পাওয়া যেত, টিপসও মিলত। সত্যি বলতে কি, তাতে ভালোই সংসার চলত। এই ঘটনাটা ইসলামাবাদের একটি সোসাইটিতে ঘটেছিল, যেটা খুবই পরিচিত ও নামকরা। সোসাইটি নতুন তৈরি হচ্ছিল এবং প্রায় পুরোপুরি নির্জন ছিল। তখন সেখানে বাড়িঘর ঠিকমতো বসতি গড়ে ওঠেনি। কিছু বাড়ি নির্মাণাধীন ছিল, কিছু আধা তৈরি, আর কিছু পুরোপুরি তৈরি হলেও মানুষ খুব কমই থাকতো। দুঃখিত, সেই সোসাইটির নাম এখানে বলতে পারছি না। কিছু বাড়িতে পরিবার থাকতো, আর বাকি জায়গা জুড়ে ফাঁকা প্লট, আধা তৈরি ঘর, আর দূর দূরান্ত পর্যন্ত অন্ধকার গলি। এমন একটা জায়গা, দিনে ঠিক আছে, কিন্তু রাতে মানুষ নিজেকেই ভয় পেয়ে যায়। ঘটনাটা শীতকালের। এত ঠান্ডা ছিল যে নিঃশ্বাস ফেললেই মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। জ্যাকেটের ভেতরে সোয়েটার, তার ভেতরে টি শার্ট, গলায় মাফলার, হাতে গ্লাভস, সবকিছুই পরা ছিল। হেলমেটের ভেতরেও টুপি ছিল, তবুও ঠান্ডা যেন হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছিল। সেদিন প্রায় রাত 2টা হবে। শপে খুব বেশি অর্ডার আসছিল না। আমি কাউন্টারের পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছিলাম। এমন সময় হঠাৎ আমার রাইডার অ্যাপে নোটিফিকেশন এলো। মোবাইল তুলে লোকেশন দেখলাম। মনে মনে বললাম, এই তো সেই সোসাইটি। একটু অবাকই হলাম, কিন্তু অর্ডার তো নিতেই হবে। অর্ডারটা ছিল একটা বড় বাংলোর জন্য, 2টা বড় সাইজের পিৎজা, গার্লিক ব্রেড, কোল্ড ড্রিঙ্কস, সব মিলিয়ে ভালোই অর্ডার। আমি কিচেনের ছেলেদের অর্ডারটা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মধ্যেই সব রেডি হয়ে গেল। আমি বক্সগুলো থার্মাল ব্যাগে রাখলাম, হেলমেট পরলাম, আর বাইরে এসে বাইক স্টার্ট করলাম। ঠিক যখন বের হতে যাচ্ছি তখন কাস্টমারের কল এলো। হ্যালো বেটা, আপনি কি রাইডার? জি স্যার, আমি ডেলিভারি বয়। তিনি বললেন, হ্যাঁ, সেক্টরের একদম শেষ মাথায় আমাদের বাড়ি। আমি লোকেশন পাঠিয়েছি, আপনি সেটা ফলো করে চলে আসবেন। আমি সম্মতি জানাতেই তিনি আবার বললেন, একটা কথা শুনবেন, আমাদের বাড়ির পেছনের গলি দিয়ে আসবেন না, সামনের গলি দিয়ে আসবেন। আমি বললাম, ঠিক আছে স্যার, লোকেশন দেখেই আসব, শুধু বাড়ির নম্বরটা বলবেন। তিনি বললেন, হ্যাঁ, বাড়ির নম্বর সামনেই লেখা আছে। আর একটা কথা, এবার তার গলার স্বরটা একটু বদলে গেল, যেন নিশ্চিত করে নিচ্ছেন, শুধু মনে রাখবেন পেছনের গলি দিয়ে আসবেন না। আমি হেসে বললাম, ঠিক আছে স্যার, পেছন দিক দিয়ে আসবো না। কলটা কেটে গেল। আমি ফোনটা হোল্ডারে লাগালাম আর বাইকের চাবি ঘুরিয়ে রওনা দিলাম। শহরের রাস্তায় তখন প্রায় কোনো ট্রাফিকই নেই। কোথাও কোথাও দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। সিগন্যাল ফাঁকা, রাস্তা ফাঁকা, শুধু আমি, আমার বাইক আর ঠান্ডা বাতাস। যেদিকেই তাকাই শুধুই অন্ধকার। এমন সময় মানুষ এমনিতেই একটু গম্ভীর হয়ে যায়। যাই হোক, আমি গতি একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি
পৌঁছে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই সোসাইটিতে পৌঁছে গেলাম, যেটা পুরোপুরি অন্ধকারে ডুবেছিল। সোসাইটিতে ঢুকতেই চারপাশের গলিগুলো একেবারে জনশূন্য। দুই পাশে অসম্পূর্ণ বাড়ি, কোথাও লোহার রড বেরিয়ে আসে, কোথাও আধা তৈরি দেয়াল, কিছু বাড়িতে হালকা আলো, আর বাকি সব জায়গায় ঘন অন্ধকার। আমি লোকেশন ফলো করে এগোচ্ছিলাম। মোবাইলের স্ক্রিনে ছোট্ট নীল ডটটা সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি তার পেছনে পেছনে। এক জায়গায় এসে ম্যাপ আমাকে বাঁদিকে ঘুরতে বলল। আমি ঘুরে গেলাম। তারপর সামনে গিয়ে আরেকটা সরু গলিতে ঢুকে পড়লাম। বুঝতেই পারছিলাম না এটা বাড়ির সামনের দিক না পেছনের দিক, কারণ এর আগে আমি কখনো এই সোসাইটির এত ভেতরে আসিনি। শেষমেশ ম্যাপে এক জায়গায় এসে ইউ হ্যাভ অ্যারাইভড দেখালো। আমি বাইক থামালাম। চারপাশে তাকিয়ে দেখি এটা প্রায় সব বাড়ির পেছনের দিকের সারি। সামনে যে দেয়ালটা, সেটা কোনো বাড়ির ব্যাক সাইড বলেই মনে হলো। কোথাও কোনো বাড়ির নম্বর লেখা নেই। এক পাশে একটা স্ট্রিট লাইট ছিল, কিন্তু এই দেয়ালের কাছে আলো এতটাই ম্লান যে কোনো মতে দরজা আর গেটটা দেখা যাচ্ছিল। গেটটাই মরিচা ধরা, উপরে এমন জালি লাগানো যার ভেতর দিয়ে একেবারে অন্ধকার একটা লন দেখা যাচ্ছিল। আমি মোবাইল বের করে নাম্বারটা দেখে কাস্টমারকে কল দিতে লাগলাম। 2-3 বার রিং গেল, কিন্তু কেউ ধরল না। মনে মনে বললাম, এই তো একটু আগেই বলছিল সামনের দিক দিয়ে আসতে, আর এখন ফোনই ধরছে না। ঠিক সেই সময় আমার পেছন দিক থেকে হালকা কথা বলার শব্দ ভেসে এলো, যেন ওপরের কোনো ফ্লোরে বা ছাদের কাছে কেউ কথা বলছে। আওয়াজটা একদম পরিষ্কার ছিল না, কিন্তু এতটা স্পষ্ট যে বুঝতে পারছিলাম দুইজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে। আমি ভাবলাম হয়তো এটাই সেই বাড়ি, আর লোকজন ভেতরেই আছে। আমি সামনে থাকা মরচে ধরা গেটের কাছে গিয়ে হাতে হালকা করে নক করলাম। তালাটা তো আগেই চোখে পড়েছিল, তবু ভাবলাম হয়তো ভেতর থেকে খুলে দেবে। কিন্তু আমি নক করতেই ভেতর থেকে আসা কথার শব্দ হঠাৎ একেবারে বন্ধ হয়ে গেল। মুহূর্তেই নিস্তব্ধতা। আমি দরজার পাশে লাগানো বেলটাও চাপলাম, যার ওপর মাটি জমেছিল। বেলের শব্দটা খুবই ক্ষীণভাবে বের হলো, যেন বহু বছর আগে কেউ চাপেইনি। বেল বাজল, তারপর আবার নিস্তব্ধতা। না কোনো কেউ, শব্দ না পায়ের আওয়াজ, কিছুই না। আমার বুকটা একটু ধক করে উঠল। আমি উপরে তাকালাম। জানালার কাছে মনে হলো কয়েক মুহূর্তের জন্য একটা ছায়া নড়ে উঠল, যেন পর্দার আড়াল থেকে কেউ উকি দিয়ে আবার সরে গেল। এতটুকু পর্যন্ত ভাবা যেত যে ভেতরে কেউ হয়তো শুনতে পায়নি, কিন্তু একটু আগেই যে পরিষ্কার কথা বলার শব্দ আসছিল, সেটা আমাকে সত্যি অস্বস্তিতে ফেলেছিল। আমি আবার কাস্টমারকে কল দিলাম, এবারও কল ধরল না। আমি রাইডার অ্যাপ খুলে অর্ডারের ডিটেলস দেখলাম। সেখানে ইমার্জেন্সি নোটে লেখা ছিল, আমরা ফোন না ধরলে পিৎজা গেটের নিচে রেখে যাবেন, পেমেন্ট আমরা অনলাইনে করে দেব। সঙ্গে সঙ্গে ফোনে কাস্টমার যা বলেছিল সেটা আমার মাথায় ফিরে এলো। পেছনের গলি দিয়ে আসবেন না। আমি একটা লম্বা শ্বাস নিলাম। আমি যে সত্যি বাড়ির পেছনের দিকের গলিতেই দাঁড়িয়ে আছি। এখন ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল। সামনে যে বাড়িটা ছিল, দেয়াল জুড়ে মাটি লেগেছিল, গেটটায় মরিচা, আর নিচে ঝোপঝাড় জমেছিল। দেখে মনে হচ্ছিল এখানে মাসের পর মাস কেউ আসে যায় না। আমি একটু সামনে পেছনে হেঁটে আশেপাশের বাড়িগুলো দেখলাম। ডান পাশে আরেকটা দেয়াল ছিল, সেখানে শুধু একটা নাম্বার লেখা, কিন্তু সেই নম্বরটা অর্ডারের বাড়ির নম্বরের সঙ্গে মিলছিল না। বাম পাশে ছিল একেবারে ফাঁকা ফ্লট, আর একটু দূরে
একটা আধা তৈরি বাড়ি শেষে আবার ফিরে এসে সেই গেটের সামনেই দাঁড়ালাম। ঠান্ডা এতটাই ছিল যে গ্লাভসের ভেতরেও হাত অবশ হয়ে আসছিল। পকেট থেকে মোবাইল বের করে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা চেক করলাম। ভাবলাম হয়তো অনলাইনে আছে, কিন্তু কোনো সাইনই দেখা গেল না। এসব ভাবতেই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। গেটের ভেতর থেকে নিচের দিক থেকে যেন কেউ হালকা একটা পাথর ছুঁড়ে মেরেছে। ঠক করে একটা শব্দ হলো আর গেটটা একটু নড়ে উঠল। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে ঝুঁকে নিচের দিকে তাকালাম। ভাবলাম হয়তো কোনো কুকুর বা বিড়াল। নিচে শুধু শুকনো পাতা, মাটি আর ঘন অন্ধকার, কোনো প্রাণী চোখে পড়ল না। আমি সোজা হয়ে দাঁড়াতেই হঠাৎ ওপর থেকে যেন খুব আস্তে, খুব চাপা একটা হাসির শব্দ এলো। এই হাসি কোনো সাধারণ মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল কেউ যেন মুখ চেপে হাসছে, অথবা দূরের কোনো বন্ধ ঘরের ভেতর থেকে সেই শব্দ আসছে। আমি আবার ওপরে জানালার দিকে তাকালাম। সেখানে কিছুই ছিল না, শুধু অন্ধকার। এবার আমি সত্যি ঘাবড়ে গেলাম। তবু তখনই মাথার ভেতর বাস্তব চিন্তাটা ঢুকে পড়ল। আমি তো গরিব মানুষ, ডেলিভারি ফেলে রেখে চলে যেতে পারি না। ফিরে গেলে যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্ষতিটা আমারই, ফুয়েলও আমার, সময়ও আমার। নিজেকে একটু শক্ত করে বাইকের কাছে এসে দাঁড়ালাম। মোবাইল খুলে আবার কাস্টমারকে কল দিলাম। অনেকক্ষণ রিং যাওয়ার পর কলটা ধরল। ওপাশে সেই লোকটাই ছিল। তার নিঃশ্বাস হাঁপানোর মতো শোনাচ্ছিল, যেন দৌড়ে কথা বলছে। হ্যালো ভাই, আপনি পৌঁছে গেছেন? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, জি স্যার, আমি লোকেশনই আছি, কিন্তু ম্যাপ আমাকে পেছনের গলিতে এনে দাঁড় করিয়েছে। সামনে একটা বন্ধ বাড়ি, গেটে মরিচা ধরা। বেল বাজিয়েছি, নকও করেছি, কিন্তু কেউ আসেনি। সে হঠাৎ চুপ হয়ে গেল। তারপর খুব গম্ভীর স্বরে বলল, আপনি পেছনের গলিতেই দাঁড়িয়ে আছেন? আমি বললাম, জি স্যার, ম্যাপ ওই দিকেই নিয়ে এসেছে। তার গলার স্বর একেবারে বদলে গেল, ভয় আর আতঙ্ক মেশানো। ভাই, সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে যান। আমি আপনাকে কতবার বলেছিলাম পেছনের গলি দিয়ে আসবেন না। এখনই একটু সামনে যান, গলিটা পার হয়ে মেইন রাস্তায় চলে আসুন। আমি নিজেও আসছি, ওখানে একদম দাঁড়াবেন না। আমার হৃদয় স্পন্দন এমনিতেই দ্রুত ছিল। তাড়াতাড়ি বললাম, স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? সে শুধু একটাই কথা বারবার বলছিল, এখন এসব পরে জিজ্ঞেস করবেন, আগে সেখান থেকে বের হন। আমি 5 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি, প্লিজ ওইগুলি ছেড়ে দিন। আমি বললাম, ঠিক আছে স্যার। কল কেটে দিয়ে বাইক স্টার্ট করলাম। বাইক ঘোরাতে ঘোরাতেই মনটা মানছিল না, এভাবে হুট করে চলে যাব। কিন্তু সত্যি বলতে কি, সেখানে দাঁড়িয়ে থাকতেও আমি ক্লান্ত আর অস্বস্তিতে ভরে গিয়েছিলাম। আমি একটু সামনে এগোলাম। সেই গলিটা পার হতে গিয়েই ভুল করে একটা কাজ হয়ে গেল। যেই আমি ঘুরলাম, আবার একবার চোখ চলে গেল সেই গেটের দিকে। এবার আমি স্পষ্ট দেখলাম গেটের ভেতরে জালির আড়ালে একটা ছায়া দাঁড়িয়ে আছে। দেখতে মানুষের মতোই, লম্বা, একেবারে সোজা হয়ে দাঁড়ানো। মুখ দেখা যাচ্ছিল না, শুধু উপরের দিকে হালকা সাদা কিছু, হয়তো মুখ, হয়তো কাপড়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল, ওটা একেবারেই নড়ছিল না, যেন কেউ সেখানে একটা মূর্তি বসিয়ে রেখেছে। আমি তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলাম, নিজের মনকে বোঝালাম হয়তো ভুল দেখেছি, আলো ছায়ার খেলা হতে পারে, কিংবা ভেতরে কেউ দাঁড়িয়েছিল। কিন্তু ভেতর তো তালাবদ্ধ ছিল। আমি নিজেই আগেই সব চেক করে নিয়েছিলাম। গলিটা পার হয়ে মেন রোডের পাশে গিয়ে বাইক থামালাম। সেখানে একটু খোলা জায়গা ছিল, দূরে 1-2টা বাড়ির আলো দেখা যাচ্ছিল। আবার পিৎজার বক্সগুলো চেক করলাম, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, কিন্তু হাত এখনো হালকা কাঁপছিল। প্রায় 2 থেকে 3 মিনিট পর দূর থেকে একটা গাড়ির লাইট দেখা গেল। গাড়িটা দ্রুত গতিতে
সেই দিকেই ঘুরে এলো, আর একটু সামনে গিয়ে থামলো। গাড়ি থেকে একজন লোক নামলো, বয়স প্রায় 45-এর কাছাকাছি, জ্যাকেট পরা, গলায় মাফলার, চুলে হালকা সাদা রং। সে তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে এসে বলল, আপনি কি রাইডার? আমি বললাম, জি স্যার। সে সঙ্গে সঙ্গে চারপাশে তাকাতে লাগলো, যেন কিছু খুঁজে দেখছে। তারপর জিজ্ঞেস করলো, আপনি একটু আগে কোন গলিতে ছিলেন? পেছনের গলিতে। আমি বললাম, জি স্যার, ম্যাপ আমাকে সেদিকেই নিয়ে গিয়েছিল। আমি ঠিক সেই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যেটায় মরিচা ধরা। নকও করেছি, বেলও বাজিয়েছি। আমার কথা শুনেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আপনাকে কে বলেছিল বেল বাজাতে? আমি অবাক হয়ে বললাম, স্যার, আমি ভেবেছিলাম ওটাই আপনার বাড়ি। ভেতর থেকে কথার আওয়াজও আসছিল। সে এবার একটু রাগ আর ভয়ের মিশ্র সুরে বলল, ভাই, আমরা বহু বছর আগেই ওই বাড়িটা ছেড়ে দিয়েছি। ওটা আমাদের পুরনো বাড়ি ছিল। এখন পেছনের ওই রাস্তায় আমাদের কোনো বাড়ি নেই। আমরা তো সামনের দিকের বাংলোতে থাকি। এই দেখুন, এটাই আমাদের বাড়ি। সে হাত দিয়ে সামনে থাকা বড় আলোয় ভরা বাড়িটার দিকে ইশারা করল। মূল গেটের ওপর স্পষ্ট করে নম্বর লেখা ছিল, একদম সেই নম্বরই যেটা অর্ডারে দেওয়া ছিল। আমি ওদিকে যাইনি, কারণ ম্যাপ আমাকে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। আমার পায়ে যেন আর শক্তি ছিল না। আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম। হকচকিয়ে বললাম, স্যার, কিন্তু ভেতর থেকে তো কথা বলার আওয়াজ আসছিল, কারো হাসির শব্দ। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, এতটাই যথেষ্ট। আপনি যতক্ষণ ওখানে ছিলেন সেটাই অনেক বেশি। তাড়াতাড়ি এখানে চলে আসুন, আমি পিৎজা নিয়ে নিচ্ছি। তারপর আপনাকে দুই একটা কথা বলবো, কিন্তু ওই গলিটা আর কখনো ব্যবহার করবেন না, বিশেষ করে রাতে। আমি ধীরে ধীরে তার সঙ্গে সামনের গেটের দিকে গেলাম। থার্মাল ব্যাগ থেকে পিৎজার বক্স বের করলাম। সে গুনে নিল, টাকা দিল, টিপসও দিল। তারপর আমাকে একটু পাশে নিয়ে গিয়ে বলল, আপনি এখানে নতুন মনে হচ্ছে। হয়তো একটা কথা জানেন না, যে বাড়িটার সামনে আপনি দাঁড়িয়েছিলেন সেখানে আগে কোনো বাড়ি ছিল না। আমি অবাক হয়ে বললাম, তাহলে সেখানে কি ছিল স্যার? সে ধীরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওখানে একটা খুব পুরনো বিশাল গাছ ছিল। আমরা যখন প্লটটা কিনি ঠিক সেই জায়গাতেই, যেখানে এখন পেছনের দিকের ওই বাড়িটা দাঁড়িয়ে আছে। গাছটা ছিল। মহল্লার কয়েকজন বয়স্ক লোক আমাদের সাবধান করেছিল, বলেছিল ওই গাছটা কাটবেন না। তাদের কথা ছিল সেখানে জিনদের বাস। আমরা পুরনো কুসংস্কার ভেবে কথাটা এড়িয়ে গিয়েছিলাম। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। সে আবার বলল, কনস্ট্রাকশন শুরু হওয়ার পর প্রথমেই ওই গাছটা কাটা হয়। যেদিন গাছটা ফেলা হলো সেদিন থেকেই সমস্যা শুরু। শ্রমিকরা বলতো রাতে কেউ যেন ওপর থেকে তাকিয়ে থাকে। কখনো সিঁড়ি নিজে নিজেই নড়ে ওঠে, কখনো টুলস মাটিতে পড়ে যায়, যদিও সেখানে কেউ থাকে না। এক মিস্ত্রি তো পরিষ্কার বলেছিল সেই গাছের আধা কাটা গড়ির ওপর একজন নারীর মতো ছায়া দেখেছিল। কয়েক মুহূর্ত দাঁড়িয়েছিল, তারপর চোখের পলকে মিলিয়ে যায়। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওরা বাড়তি টাকা আদায় করার জন্য নাটক করছে। সে একটু থামল, তারপর বলল, যাই হোক, বাড়ি তৈরি হয়ে গেল। আমরা সেখানে উঠে গেলাম। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। তারপর ধীরে ধীরে ব্যাপারগুলো শুরু হলো। রাতে 2টা-3টার দিকে ছাদের ওপর এমন পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ খুব আস্তে আস্তে হাঁটছে। কখনো কখনো এমনও মনে হতো যেন ছাদের ওপর হালকা একটা ভার পড়েছে। মনে হতো কেউ ভারী কিছু রেখে দিয়েছে সেখানে। দরজার হ্যান্ডেল আপনাতেই নড়তে শুরু করত। রাতে কিচেনের বাসনপত্র নড়াচড়ার শব্দ হতো।
কিন্তু দেখতে গেলে কেউ থাকতো না। বাচ্চারা বলতে শুরু করলো, রাতে তাদের ঘরে কেউ বসে বসে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু লাইট জ্বালালে কাউকেই দেখা যায় না। এক দুইবার আমাদেরও এমন মনে হয়েছে ঈশার নামাজের পর লাউঞ্জে যেন কেউ বসে আছে, কিন্তু ছায়া ছাড়া আর কিছুই দেখা যেত না। আমি অজান্তেই জিজ্ঞেস করে ফেললাম, তারপর আপনারা কি করলেন? সে বলল, প্রথমে তো ভেবেছিলাম এসব আমাদের ভুল ভ্রান্তি, কিন্তু যখন পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো তখন আমরা এক মৌলভী সাহেবকে ডাকি। তিনি কোরআন পড়ে আমাদের জানান যে যে জায়গায় এই বাড়িটা বানানো হয়েছে সেখানে আগে একটা গাছ ছিল, আর সেই গাছে জিনদের একটা খানদান বাস করত। তিনি পরিষ্কার বলেছিলেন, তোমরা তাদের আস্তানা কেটে ফেলেছ, এখন তারা তোমাদের সঙ্গে থাকতে চাইছে। যদি তারা সমঝোতায় আসে সেটা আলাদা কথা, নইলে তোমাদেরই সরে যেতে হবে। কয়েকদিন আজান, সূরা বাকারা, আয়াতুল কুরসি ইত্যাদি পরে পরিস্থিতি কিছুটা হালকা হয়েছিল, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। কখনো রাতে কোনো বাচ্চার কানে খুব আস্তে তার নাম ধরে কেউ ডাকত, কখনো সিঁড়ি দিয়ে কেউ নামলে মনে হতো আমাদের পেছনেও আর কেউ নামছে, কিন্তু তাকালে কাউকেই দেখা যেত না। সে একটু থেমে নিজেকে সামলে নিয়ে বলল, শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে আমার স্ত্রী সাফ জানিয়ে দিল ওই বাড়িতে আর থাকবে না। বাচ্চাদের শরীরও খারাপ হতে শুরু করলো, জ্বর, ভয়ঙ্কর স্বপ্ন, রাতে চিৎকার করে উঠে বসা। তারপর আমরা সেই বাড়িটা ছেড়ে দেই। নতুন যারা এসেছে তারাও বেশি দিন টিকতে পারেনি, কেউ কয়েক মাস, কেউ 1-2 বছর, তারপর তারাও চলে গেছে। এখন বাড়িটা তালাবদ্ধভাবেই থাকে, গেটে ধীরে ধীরে মরিচা ধরছে, আর রাতে যেই ওই গলি দিয়ে যায় কিছু না কিছু ঠিকই অনুভব করে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই কারণেই আমি প্রত্যেক রাইডারকে একটাই কথা বলি, পেছনের গলি ব্যবহার করো না, বিশেষ করে রাতের বেলা। কারণ আমরা তো জায়গাটা ছেড়ে দিয়েছি, কিন্তু যাদের ওখান থেকে সরানো হয়েছিল তারা হয়তো এখনো পুরোপুরি যায়নি। আমি নীরবে দাঁড়িয়েছিলাম, ওর কথার দিকে তাকিয়ে রইলাম। আমার মেরুদণ্ড বেয়ে আবার এক ঠান্ডা স্রোত বয়ে গেল। মাথার ভেতর সেই হাসি, সেই গেট, সেই ছায়া সব একসঙ্গে ফিরে এলো। আমি আর কোনোদিন ওই গলিতে যাব না। সে হালকা একটা হাসি দিল, কিন্তু সেই হাসির মধ্যেও গম্ভীর ভাব ছিল। সে বলল, এইটাই শিক্ষা, কাজ করো, হালাল রোজগার করো, কিন্তু কিছু জায়গা থেকে দূরত্ব রাখাই ভালো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বাড়ি আজাদ কাশ্মীরে। আমি আমার আসল নাম বলতে পারবো না কিছু সঙ্গত কারণে। এই ঘটনাটা আজ থেকে 3 বছর আগের, যখন আমার বাবা মারা যাওয়ার 6 মাস পার হয়েছে। আমরা পেছনের এলাকায় থাকি। সব শ্রোতাদের কাছে অনুরোধ, এই ঘটনাটা নিজের ভেতরে কল্পনা করে শুনবেন। আমার বাবা আমাদের গ্রামের খুবই সম্মানিত ও মর্যাদাশীল মানুষ ছিলেন। গ্রামের নানা সিদ্ধান্ত নিয়ে তিনি জড়িত থাকতেন। তার মৃত্যুর 6 মাস পর গ্রামের এক লোক আত্মহত্যা করে। এই ঘটনার কারণে আমাদের আজাদ কাশ্মীরে নিজের গ্রামে যেতে হয়। ওখানে জানাজা ইত্যাদি শেষ করে আমি পরিবারকে বাড়ি পাঠিয়ে দেই আর নিজে সেখানে থেকে যাই। এক তো গ্রামের লোকজন দেখা করতে আসছিল, দ্বিতীয়ত ফসল কাটার সময় ছিল, তাই ভাবলাম একবারই সব কাজ শেষ করে তারপর ফিরে যাব। 3 দিন কেটে গেল। যেই লোকটা আত্মহত্যা করেছিল সে একজন প্রফেসর ছিল। তার ভাই আর গ্রামের কয়েকজন লোক একটা মিটিং ডাকে। যেহেতু আমার বাবা গ্রামের বড় ছিলেন, তাই গ্রামের লোকজন আমাকেও ডাকে। ওই মিটিংটা ছিল সেই লোকটাকে ঘিরে যার মৃত্যু হয়েছে। সে আসলে আত্মহত্যা করেনি,
সে খুবই হাসি খুশি মানুষ ছিল। সবাই নিজের নিজের মতামত দিতে লাগলো, আর শেষে সিদ্ধান্ত দিল পুলিশের সঙ্গে মিলে সেই হোস্টেলে যাওয়া হবে যেখানে সে নাকি আত্মহত্যা করেছে। সেখানে গিয়ে জায়গাটা পরিদর্শন করা হবে এবং পুরো বিষয়টা তদন্ত করা হবে। তারা আমাকে বলল এখনই একসাথে রওনা হব। কেস সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম যা ছিল সেগুলো হয়ে গেল। সোমবার সকাল 10টায় আমরা রওনা দিলাম। যখন আমি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলাম, বেরোনোর সাথে সাথেই শরীরটা অদ্ভুত লাগতে শুরু করলো। আগে কখনো এমন হয়নি, তবু আমি বিষয়টা ইগনোর করলাম। আমার সঙ্গে তার ভাই আর আরও 3জন লোক ছিল। আমরা রওনা দিলাম। ওখানে পৌঁছে যখন সেই হোস্টেল বিল্ডিংটা দেখলাম, তখন ভেতরে ভয় ঢুকে গেল। জায়গাটা দিনের বেলায় সূর্যের আলোতেও অন্ধকার রাতের মতো লাগছিল। মনে মনে ভাবলাম এখানে তো একজন আত্মহত্যা করেছে, তাই হয়তো আমারই ভয় লাগছে। আমরা ভেতরে ঢুকলাম। পুলিশ নিজেদের তদন্ত শুরু করলো, আর আমি একপাশে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। সময় গড়াতে গড়াতে রাত 9টা বেজে গেল। তারপর তারা বলল একটা অংশ এখনো দেখা বাকি আছে, সেটা চেক করে নেওয়া দরকার। ঠিক তখনই আমার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ল, তাই আমি হোস্টেলের ওয়ার্ডেনের কাছে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে ওই দিকেই চলে গেলাম। ওয়াশরুমগুলো ছিল একদম এক কোণায়। দুঃখিত, একটা কথা বলা হয়নি, হোস্টেলটা একেবারেই খালি ছিল। কোনো কারণে সেখানে কেউ ছিল না। আমি সোজা করিডোর পেরিয়ে ওয়াশরুমের দিকে গেলাম। ওখান থেকে ফিরে এসে ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে সিগারেট খাচ্ছিলাম। একটু সময় গেছে, এমন সময় পাশের একটা রুম থেকে হঠাৎ করে একটা সুগন্ধ ভেসে আসতে লাগলো। বিশ্বাস করুন, আপনি যদি আমার জায়গা থাকতেন, আপনি ওই গন্ধের টানে এগিয়ে যেতেন। কিন্তু আমার ভয় আরো বেড়ে গেল, কারণ হোস্টেল তো ফাঁকা। তাহলে এই সুগন্ধ আসছে কোথায় থেকে? তারপর ভাবলাম হয়তো কোনো স্যার বা ওয়ার্ডেন আছেন, গিয়ে জিজ্ঞেস করি এই গন্ধটা কিসের। আমি ওই রুমের দিকেই এগোতে লাগলাম। যতই আমি ওই রুমের দিকে যাচ্ছিলাম, ততই আমার বুকের ধড়ফড় বেড়ে যাচ্ছিল। ঠিক যখন আমি প্রায় পৌঁছে গেছি, তখনই নিচ থেকে আওয়াজ এলো, চলো, কাজ শেষ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে এলাম। আমি তখন সিঁড়ির কাছেই ছিলাম। হঠাৎ মনে হলো যেন কেউ ওই রুম থেকে বের হয়ে আমার দিকেই আসছে। আমি ভয়ে একেবারে কাঁপতে লাগলাম। দৌড়ে নিচে নেমে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট করলাম। সবাইকে বসিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে পড়লাম। রাস্তার সবাই আলোচনা করছিল এর পেছনে কি কারণ হতে পারে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আমার কাছে সেই সুগন্ধটা গাড়ির ভেতরেও আসতে লাগলো। আমি ইগনোর করলাম, ভাবলাম হয়তো সবই আমার মাথার ভেতরের ব্যাপার। এদিকে সেই লোকটার কথাই চলছিল। এখানে বলে রাখা ভালো যে যে জায়গায় সে আত্মহত্যা করেছিল সেখানে তার গলায় দড়ি দেওয়া হয়েছিল, কিন্তু জায়গাটা এমন ছিল যে খুব সহজেই তার পা মাটিতে লাগতে পারত। আমি এসব কথা মনে মনে ভাবছিলাম। তারপর আমরা এক জায়গায় থামলাম, চা খেলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আমার কাছে হাইলাক্স ভিগো গাড়ি ছিল। আমি ব্যাক মিররে তাকিয়ে দেখলাম যেন পেছনের কেবিনে কেউ বসে আছে। আমি খুব একটা গুরুত্ব দিলাম না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। ভাবলাম হয়তো ওদের মধ্যেই কেউ হবে। খেয়াল রাখতে রাখতে আমরা ফিরে এলাম। আমি সবাইকে নিচে নামিয়ে দিলাম। আপনারা তো জানেন কাশ্মীর পাহাড়ি এলাকা, বাড়িগুলো ওপর বা নিচে থাকে। আমাদের বাড়িটা ছিল একদম ওপরের দিকে, যেখানে যেতে হলে ঘুরপথে উঠতে হয়। আমি এবার একাই বাড়ির দিকে রওনা দিলাম। কিছুটা এগোনোর পর হঠাৎ আমার মনে হতে লাগলো গাড়ির ভেতর আমি ছাড়া আর কেউ আছে। তখন আমার ভয় চরমে পৌঁছে গেল। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর গাড়িতে তিলাওয়াত চালিয়ে দিলাম। তিলাওয়াত চালু হওয়ার সঙ্গে সঙ্গেই
গাড়ির টেপ বন্ধ হয়ে গেল, আর গাড়ির পেছনের দুইটা চাকা যেন হাওয়ায় উঠে গেল। আমি ভয়ে প্রায় চিৎকার করে যত জোরে পারি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তবুও গাড়ি চালিয়ে যেতে থাকলাম। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে এলো। তখন আমি যতটা সম্ভব দ্রুত গাড়ি চালিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়া লিঙ্ক রাস্তায় উঠে পড়লাম। সামনে ছিল কবরস্থান। গাড়ি যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তখন আবার মনে হলো গাড়ির ভেতরে আরেকজন কেউ আছে। আমি পেছনের সিটে তাকিয়ে দেখলাম সত্যিই সেখানে যেন কেউ বসে আছে। আমি আবার আয়াতুল কুরসি পড়লাম, আর সঙ্গে সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কোনো রকমে বাড়িতে পৌঁছালাম। আমাদের ওখানে একজন ছেলে ছিল। আমরা যখন বাইরে থাকতাম সে পেছনে থেকে বাড়ি আর ফসলের দেখাশোনা করত। সে তখন চলে এলো। আমি খুব ভীত ছিলাম। তাকে সবকিছু খুলে বললাম। সে আমাকে সাহস দিল। তারপর আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর 3 থেকে 4 দিন ভয়ঙ্কর জ্বরে আমার অবস্থা খুব খারাপ ছিল। পরে যখন আমি একটু ভালো হলাম তখন বন্ধুরা মিলে ডাকলো, নিচে দোকানে আসো, কিছু কথা আছে। এখন যারা কাশ্মীরের এবং আমার ঘটনা শুনছেন তারা এটা ভালোভাবে বুঝবেন। ওখানে ছেলেরা একসাথে রাতে রান্না করে আড্ডা দেয়, বাইরে ঘুরতেও যায়। ওখানে বসে বসে অনেক রাত হয়ে গেল। সময় দেখলাম রাত 1টা বাজে। আমার ভয় লাগছিল, তাই আমি এক বন্ধুকে বললাম, তুমি আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চলো। সে রাজি হয়ে গেল। আমরা কথা বলতে বলতে হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনলাম, আমার নাম ধরে ডাকছে, এদিকে এসো। ওদিকে কোথায় যাচ্ছ? সেই আওয়াজটা একেবারে আমার বন্ধুর গলার মতোই ছিল। আমি সেই দিকেই হাঁটতে শুরু করলাম। মাত্র 2 কদম পিছিয়েছি, এমন সময় সেই আওয়াজটা কবরস্থানের দিক থেকে আসতে লাগলো। এভাবে 3 থেকে 4 বার হলো। আমার সাথে যে ছেলেটা ছিল সে বলল, এটা হতে পারে না, এখানে ব্যাপারটা অন্য কিছু। এত অল্প সময় আমাদের বন্ধু কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে? কারণ কবরস্থান থেকে অন্য জায়গাটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার ছিল। এই কথা বলতেই আমরা দৌড়াতে শুরু করলাম। পিছন থেকে একটাই আওয়াজ আসছিল, আর সেই আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল যেন বলছে, তোমরা কত দূরই বা দৌড়াবে? আমরা আয়াতুল কুরসি পড়তে পড়তে কোনো রকমে বাড়ি পৌঁছালাম। সারা রাত সেই যেই হোক বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে থাকলো, দরজা খোলো, আমি তোমাদের কিছু করব না। ওর আওয়াজ ছিল ভয়াবহ। আমরা সারা রাত জেগে থাকলাম, এক মুহূর্ত ঘুমাতে পারিনি। ফজরের আজান হওয়ার সাথে সাথেই সবকিছু হঠাৎ করে শান্ত হয়ে গেল। আমরা উঠে নামাজ পড়লাম, তারপর একটু ঘুমালাম। দুপুর প্রায় 3টার দিকে আমার ঘুম ভাঙলো। এরপর আবার রাতে প্রায় 12টার দিকে সেই একই আওয়াজ, কখনো দরজায় ধাক্কা দেয়, কখনো জানালায়। আমি, আমার বন্ধু আর যে ছেলেটা বাড়ির দেখাশোনা করত, আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিলাম একবার দেখে নেব আসলে কে। সাহস করে মন শক্ত করলাম আর জানালার পর্দা সরালাম। বাইরের দৃশ্য দেখে আমরা ভয়ে স্তম্ভ হয়ে গেলাম। বাইরে সাদা কাপড় পরা একটা কিছু ছিল, আর সেটা বাতাসে ভেসে উঠছিল। এরপর আর আমাদের কোনো সাহস হলো না কিছু করার। ভোর হতেই আমি সেখান থেকে ক্যান্টের দিকে চলে গেলাম, কিন্তু সেই জিনিসটা আমাকে ছাড়লো না। ওখানেও আমাকে ভয় দেখাতে লাগলো। কখনো বাথরুমের আয়নায় রক্ত লেগে থাকতো, কখনো আমার রুমে বসে নিচ থেকে কারো কান্নার শব্দ আসতো। একদিন আমি নর্মাল শিফট শেষে শোরুম থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আমার গাড়ির সাথে সাথে একটা বিশাল কিছু বাতাসে উড়ে চলেছে। সেটা এত বড় ছিল যে যতদূর আমার চোখ যায় ততদূর পর্যন্ত সেটাকে দেখা যাচ্ছিল। আমার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আর আমি অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে পেলাম। পরে জানতে পারলাম এক ট্রাক ড্রাইভার আমাকে সেখানে নিয়ে গেছে। কোনো মতে বাড়ি ফিরে সব ঘটনা খুলে বললাম আমার সাথে কি কি হচ্ছে। তখন পরিবারের লোকজন আমাকে এক আলেমের কাছে নিয়ে গেল। তিনি আমাকে তাবিজ দিলেন, কিছু পান করতে বললেন।
কিছু বেঁধে রাখতে বললেন। প্রায় 2 মাস সব কিছু ঠিকঠাক চলল। তারপরে এক কাজে আবার আমাকে কাশ্মীরে যেতে হলো। প্রথম 2 দিন সব স্বাভাবিক ছিল, তারপর আবার সেই একই সব ঘটনা শুরু হয়ে গেল। একদিন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো আমার পাশে কেউ আছে। চোখ খুলে যা দেখলাম, একজন নারী যার মুখটা একেবারে পোড়া, আর তার হাতে বড় সড়ো এক টুকরো গোস্ত। সে ঠিক আমার ওপর ঝুঁকে বসে সেটা খাচ্ছিল। সেই আমি তার দিকে তাকালাম। সে আমাকে দেখে হাসতে লাগলো আর বলল, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে ছেড়ে দেব? শুনতে হয়তো সহজ লাগছে, কিন্তু আপনি এটা কল্পনা করে দেখুন। আর যারা শুনছেন তাদের জন্যই আমি লিখছি। এই দৃশ্যটা এখনো আমার মাথার ভেতরে ঘুরছে, আমার আত্মা কেঁপে উঠছে। হঠাৎ সেই ছেলেটা এসে গেল, আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা একেবারে গায়েব হয়ে গেল। আমার শরীর, জিহ্বা কোনোটাই তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। সে আমাকে ঝাঁকাতে শুরু করলো। তখন আমি হুঁশে এলাম। তারপর আমাকে আবার সেই আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে সেই জিনিসটাকে হাজির করালেন এবং জিজ্ঞেস করলেন, তুই ওকে কেন বিরক্ত করছিস? তখন সে সব ঘটনা খুলে বলল, যেদিন আমি সেই হোস্টেলে গিয়েছিলাম সেই দিন নাকি ওখানে কারো ওপর আমাকে দিয়ে সে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু আমি নাকি সেই বোতল খুলে সব পরিশ্রম নষ্ট করে দিয়েছি, তাই সে আমাকে কখনোই ছাড়বে না। এরপর সেই আলেম একটা পদ্ধতি বললেন, ওই জায়গা থেকেই একটা ছাগল কিনে তার রক্ত একটি পাত্রে রেখে দূরে কোথাও রেখে আসতে হবে। আমরা ঠিক সেভাবেই করলাম। এরপর থেকে সে আর আমাকে তেমন বিরক্ত করেনি। তবে হ্যাঁ, যদি আমি কখনো তাবিজ না পড়ি বা দম না করাই, তাহলে আমার শরীরে এমন লাগে যেন কেউ আমাকে মারছে। এমনকি যদি কোরআনে তিলাওয়াত শুনি, তখনও একই রকম অনুভূতি হয়। এই ছিল আমার ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন চালু করুন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে ঘটনা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।